কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে যাচ্ছি। এত চেষ্টা করতেছি, টিকিট তো পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন নগরবাসী, ট্রাকেও ফিরছেন অনেকে। কাল থেকে বন্ধ গণপরিবহন, বাঁচতে হলে মানতে হবে নির্দেশনা সংসদে প্রধানমন্ত্রী। দেশে করোনায় একদিনের সর্বোচ্চ শনাক্ত ৭,০০০-এর বেশি, ৫৩ জনের মৃত্যু। পর্যাপ্ত মজুদ নেই টিকার দ্বিতীয় ডোজের, আনার চেষ্টা চলছে জানালো আইইডিসিআর। আর প্রশ্ন করবেন না ভাই, আনলিমিটেড সময় হাতে নাই, এখন দোয়া করবো, সকলে দোয়া করবো। সাংবাদিকদের প্রশ্ন এড়াতে তড়িঘড়ি করে দোয়া ধরলেন হেফাজতের একাংশের নেতারা, বললেন মামুনুলের রিসোর্ট কাণ্ড তার একান্ত ব্যক্তিগত বিষয়। এবং সামান্য কিছু হলেই ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে অচল হয়ে পড়ে সরকারি মেডিকেল। ৩ মাসের ব্যবধানে রংপুর মেডিকেলে আবারও কর্মবিরতি, দুর্ভোগে শত শত রোগী। বাংলার সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ঘরে ঘরে করোনার রোগী, হাসপাতালে নেই তিল ধারণের ঠাঁই, তারপরও সাধারণ মানুষের টনক নড়ছে না। লকডাউনের ঘোষণায় হিড়িক পড়েছে রাজধানী ছাড়ার। স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করেই ফিরছেন গ্রামে। এতে ঢাকার বাইরেও সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। রাজধানীর বাস টার্মিনাল, রেল স্টেশনে উপচে পড়া ভিড়। মানা হয়নি অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নির্দেশনাও। হাতে সময় কম, সোমবার থেকে বন্ধ সব গণপরিবহন, তাই যেভাবেই হোক ছাড়তে হবে ঢাকা। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই, আবার মানা হয়নি অর্ধেক আসনে যাত্রী নেওয়ার নির্দেশনা। যে যেভাবে পারছেন জায়গা করে নিচ্ছেন ট্রেনে। টিকিট নাই, বাধ্যতামূলক যাইতে হইব। বাড়িতে তো যেতেই হবে, বাবার বাড়িতে আসছিলাম, এখন শ্বশুর বাড়িতে যাচ্ছি। এইখানে তো সবাই যেভাবে নামতেছে ট্রেন থেকে বা এই যে সবাই বের হচ্ছে, এখানে তো সামাজিক দূরত্ব মানতেছে না। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই, আবার কিছু কিছু আছে, তারপর আবার নিচে নামায় রাখছে মাস্ক থুতার মধ্যে। লকডাউনটা দরকার হলে আরো আগে সিদ্ধান্ত দিত যে অমুক ডেট থেকে লকডাউন আসবে, হুট করে যে লকডাউনটা হলো। ব্যবসা করে আমার হাজব্যান্ড, কাপড়ের দোকান, তো কাপড়ের দোকান তো বন্ধ থাকবে, এই জন্য তো বাসায় বসে বসে কি করব। আমি ঢাকাতে জব করি, এই লকডাউনের কারণে অনেক অসুবিধা ফ্যামিলি নিয়ে থাকতে, সেই জন্য ঢাকা থেকে চলে যাচ্ছি রাজশাহীতে। এদিকে গাবতলী বাস টার্মিনালেও দেখা যায় একই চিত্র। টিকিট ও বাস সংকটে শেষ পর্যন্ত ঢাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা যাত্রীদের মাঝে। অনেকের মুখেই ছিল না মাস্ক, ছিল না সামাজিক দূরত্বও। মাগুরা থেকে এখানে বেড়াতে আসছিলাম, এখন লকডাউন দিয়ে দিচ্ছে, যার কারণে আমরা মাগুরাতে আবার ব্যাক করতেছি। লকডাউনের কারণে তো ঢাকায় থাকার সমস্যা, আসলে এই জন্য চলে যাচ্ছি। দেশের বাড়িতে যাবো তো, আমার সিট পাওয়া যাচ্ছে না, টিকিটই নাই, লকডাউনের কারণে বাড়ি যেতে যাচ্ছে। ঘোষণা আসার পর থেকেই মানে খুব চাপ সৃষ্টি হয়েছে। একজন মানুষ 2টা সিট, এটা মানে প্রচুর একটা ছাপার। পরিবহন যারা আছে এরা তো এইগুলো সংকলন দিতে পারতেছেন। লকডাউনের ঘোষণায় যারা গণহারে ঢাকা ছাড়ছেন তাদের মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনের আগ মুহূর্তে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ফেরার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, মৌটুসী, সদরঘাটের এ মুহূর্তের পরিস্থিতি, এ মুহূর্তের অবস্থা দেখে মনেই হতে পারে হয়তো কাল বাংলাদেশে ঈদ। সচরাচর ঈদের আগের দিন সদরঘাটে এতটা ভয়াবহ ভিড় হয়, এ মুহূর্তে ঠিক সেই অবস্থা। সদরঘাটে তিল ধারণের জায়গা নেই, সদরঘাটে হাঁটার জায়গা নেই। পন্টুনে হাজার হাজার মানুষ, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ। কারণ এ মুহূর্তে সদরঘাটে প্রায় কম করে হলেও ৪৫ থেকে ৫০টি লঞ্চ আছে। সবগুলো লঞ্চে টইটুম্বুর অবস্থা। স্বাস্থ্যবিধি বলতে আসলে কোনো কিছু এখানে নেই। সামাজিক দূরত্বর তো প্রশ্নই ওঠে না। বেশিরভাগ লোকের মুখেই মাস্ক নেই, তবে অনেকের মুখে রয়েছে। এবং যে বিষয়টি এখানে হচ্ছে, যেটি বলা হয়েছে প্রতিটি লঞ্চে অর্ধেক যাত্রী নেওয়া হবে, তা তো এখানে পুরোপুরি অসম্ভব একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আগামীকাল থেকে যেহেতু 7 দিনের লকডাউন যাচ্ছে দেশ, সে কারণে ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আজকে এই নৌপথে, দেশের যে মোট 22টি জেলা রয়েছে, যেখানে প্রায় 42টি নৌপথ রয়েছে, সেখানে কিন্তু সব মানুষ ভেঙে চুরে পড়েছে আজকে সদরঘাট থেকে বাড়ি যাওয়ার জন্য। ইতিমধ্যেই সকাল থেকে যে লঞ্চগুলো চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, কিংবা দুপুরের পর থেকে
কালাইয়া, বরগুনা কিংবা ভোলা, চরফ্যাশন, ধুলিয়া এসব অঞ্চলে যে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে সবগুলো লঞ্চেই কিন্তু শুধু যে ডেকে তা কিন্তু নয়, ছাদ ভর্তি মানুষ। আপনি দেখতেই পাচ্ছেন আসলে পরিস্থিতি বলার কিছু নেই। আমরা কথা বলেছি মানুষের সঙ্গে, তারা কিন্তু খুবই ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেছেন এবং এমনকি লঞ্চ মালিকরা অবলম্বন করছেন। তারা কিন্তু প্রত্যেক যাত্রীকে 60% ভাড়া দেওয়ার শপথ করিয়ে বলে 60% ভাড়া বেশি দিতে হবে, অথচ কথা ছিল কিন্তু লঞ্চে অর্ধেক যাত্রী বহন করতে হবে। আপনি যদি দেখেন আমার সামনে যে লঞ্চটি রয়েছে এখন ছেড়ে যাচ্ছে তাশরিফ 2, এই লঞ্চের সামনেও কিন্তু বসার জায়গা নেই। যে জায়গাটি বলা হয় লঞ্চের সামনের যে জায়গাটি আমি দেখাই, সেখানেও কিন্তু কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। অর্থাৎ এখানে কিন্তু সরকারি নির্দেশনার 1% বাস্তবায়ন না। আমরা এখানে যে খুব বেশি তত্ত্বাবধান বা খুব বেশি এগুলো দেখভাল করার জন্য তেমন কিন্তু কারো দেখছি না। এই ভিড় আরো বাড়বে। মানুষজন করোনা সংক্রমণ রোধে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার যে পরিস্থিতি তাতে কিন্তু সংক্রমণ আরো বাড়বে। আজকে সদরঘাটে যে লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যবিধি ছাড়া যাচ্ছেন, এর মাধ্যমে পুরো দেশে করোনা ছড়িয়ে পড়বে। তো আমার কাছে এই ছিল সবচেয়ে মৌটুসি। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লকডাউনের আগ মুহূর্তে স্বাস্থ্যবিধি না মেনে মানুষের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে 1 সপ্তাহের লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময় গণপরিবহন বন্ধ থাকলেও নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় চলবে সরকারি বেসরকারি অফিস। ব্যাংকিং ব্যবস্থাপনা চালু থাকবে সীমিত পরিসরে। প্রজ্ঞাপনে বলা হয় খোলা জায়গায় চলবে কাঁচা বাজার, হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না খাবার, তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। আগের দিন শনিবারে জানা গিয়েছিল লকডাউন আসতে যাচ্ছে দেশে, তবে কোন কোন বিষয়ে কঠোরতা থাকবে সেটি নিয়েছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত রোববার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জোর দেওয়া হয়েছে গত 29শে মার্চ জারি করা 18 দফা নির্দেশনার উপরই। প্রজ্ঞাপনে বলা হয় বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন, সড়ক, নৌ ও আভ্যন্তরীণ বিমান যোগাযোগ, তবে পণ্য পরিবহন ও উৎপাদন ব্যবস্থা জরুরি সেবাদান এর আওতায় থাকবে না। আওতামুক্ত থাকবে বিদেশ ফেরত ও বিদেশগামীদের পরিবহন। সরকারি বেসরকারি অফিস চলবে সীমিত আকারে, নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে হবে তাদের। আর সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবেন না। করোনা সংক্রমণ রোধে খোলা জায়গায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কাঁচা বাজার। হোটেল রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না। শপিং মল ও অন্যান্য দোকান বন্ধ থাকবে। সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। রাজধানীতে ফিল্ড হাসপাতাল তৈরিতে ব্যবস্থা নেবে সশস্ত্র বাহিনী বিভাগ। আর এসব নির্দেশনা বাস্তবায়নে দেশ জুড়ে থাকবে প্রশাসন। চলাচল নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। কঠোরতা অবলম্বন না করি এবং নিজেরা মাস্ক পরি এবং নিজেরা অন্যদের মাস্ক পরতে উদ্বুদ্ধ না করি, তাহলে লকডাউন কখনো সফল হতে পারবে না। লকডাউন চলাকালে প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে বইমেলা। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা চট্টগ্রামের সন্ধ্যার পর থেকে শপিং মল, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সে খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রামে কিন্তু ভোর সন্ধ্যা 6টা থেকে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য সকল রেস্টুরেন্ট, বিপণী বিতান, মার্কেট বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল থেকে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আজকে দ্বিতীয় দিন সেই সিদ্ধান্ত চলছে। আমরা দেখেছি স্টেডিয়াম এলাকার যেটি পাড়া, হোটেল পাড়া বলে, রেস্টুরেন্ট পাড়া বলে, সেটা কিন্তু একে একে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ আগে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা বাস্তবায়ন করতে শুরু করেছে এখানকার যারা রেস্টুরেন্ট মালিক রয়েছেন তারা ইতিমধ্যে তাদের রেস্টুরেন্টগুলো, এখানে কিন্তু প্রায় 50টি বেশি রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে কিন্তু হাজার হাজার
হাজার লোকের সমাগম ঘটে। গতকাল থেকে সেই রেস্টুরেন্টগুলিকে সন্ধ্যা 6টা এবং বন্ধ রাখতে বলেছে। আজকে দেখছি আমরা বন্ধ রেখেছি। বিশেষ করে জেলা প্রশাসন যেটি নির্দেশনা দিয়েছে, সন্ধ্যা 6টার পর চট্টগ্রামে ওষুধের দোকান অর্থাৎ ফার্মেসি, কাঁচা বাজার এবং মুদি দোকান ছাড়া আর কোনো কিছু খোলা থাকবে না এবং কোনো লোক সমাগমও হবে না। তার সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু গতকালকে আমরা দেখেছি মাত্র কয়েক মিনিট, সন্ধ্যা 6টার সাথে সাথে কয়েক মিনিটে পুরো বিপণী বিতান সবগুলো বন্ধ হয়ে গেছিলো। রেস্টুরেন্ট সবগুলো বন্ধ হয়ে গেছে, অন্যান্য যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো। তা আজকেও সে একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। 6টার আগে থেকে যারা ব্যবসায়ী রয়েছেন তারা প্রস্তুতি নিতে শুরু করেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা যায়। বিশেষ করে যেহেতু এখানে রেস্টুরেন্ট পাড়া রেস্টুরেন্ট এলাকা এবং এখানে কিন্তু ব্যাপক লোক সমাগম রয়েছে, সেই লোক সমাগম কেন সেখানে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং যারা সাধারণ মানুষ এখানে আড্ডা দেয় বা ভিড় করে তাদেরকে কিন্তু পুলিশ সদস্যরা সরিয়ে দিচ্ছে। তো আমরা দেখেছি এখানকার মধ্যে যে মুক্ত মঞ্চ রয়েছে, প্রতিদিনই কিন্তু মুক্ত মঞ্চে সাধারণ মানুষের যে ভিড় জমে সেই ভিড়টি কিন্তু গত 2 দিন ধরে আর দেখা যাচ্ছে না। আর এখন কিন্তু তবে আর কিছু দোকান যেগুলো রয়েছে সেগুলো এখনো খোলা, তারাও কিন্তু বন্ধের প্রস্তুতি নিচ্ছে, হয়তো বন্ধ করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পুলিশ সদস্যরা আসবেন এখানে এসে কিন্তু তারা সেগুলো অনেকটা জোরপূর্বক বন্ধ করেন আমরা দেখেছি। গতকালকে আমরা দেখেছি যারা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে তারা বন্ধ করলো, আর যারা বন্ধ করে না তাদেরকে কিন্তু পুলিশ সদস্যরা এসে এখানে জোরপূর্বক তারা বন্ধ করছে। যেহেতু করোনা সংক্রমণের যে উদ্যোগতি, সেই উদ্যোগতি কিন্তু চট্টগ্রাম রয়েছে ব্যাপক ঝুঁকির মধ্যে। সেই ঝুঁকির বিবেচনা করে চট্টগ্রামের জেলা প্রশাসনকে এই নির্দেশনা দিয়েছিল সন্ধ্যা 6টার পর থেকে কোনো রকমের হোটেল, রেস্টুরেন্ট, বিপণী বিতান, মার্কেট বা অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠান করেছে সেগুলো খোলা রাখা যাবে না। শুধুমাত্র ফার্মেসি এবং মুদি দোকান এবং কাঁচা বাজার খোলা রাখতে পারবে। সেই সিদ্ধান্তের আলোকে কিন্তু জেলা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে পুলিশ সদস্যরা, পুলিশ কর্মকর্তারা বিভিন্ন বিপণী বিতানে গিয়ে তারা সন্ধ্যা 6টার মধ্যে বিপণী বিতানগুলো বন্ধ করে দিচ্ছে এবং রেস্টুরেন্ট যেগুলো ছিল সেগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন কিন্তু আমার কাছে ছিল করোনা সংক্রমণ ঠেকানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন যে নির্দেশনা দিয়েছে সন্ধ্যা 6টার পর সবগুলো বন্ধ রাখতে হবে, সেই সিদ্ধান্তের আলোকে যে হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ রাখা হচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারি নির্দেশনা মানতে হবে। তিনি বলেন, কিছুটা কষ্ট হলেও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি অবাধে চলাফেরা বন্ধ রাখলে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সরকার প্রধান। দুপুরে একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজতের নাশকতার ঘটনার কঠোর সমালোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত দ্বাদশ অধিবেশনে রোববার সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সারা বিশ্বের বড় বিপর্যয় করোনা সংক্রমণের ভয়াবহতার প্রসঙ্গ। তিনি বলেন, করোনা মহামারীতে এখনো দেশের অর্থনীতি সহ সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে, তবে মানুষের কিছুটা কষ্ট হলেও জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। জীবনটা অনেক বড়, জীবনটা আগে, মানুষের জীবন বাঁচানো এটাই সকলের করণীয়। তাই এই ভাইরাসের সংক্রমণটা যাতে না বাড়ে, 1 সপ্তাহের জন্য আমরা সব কিছু বন্ধ বা লকডাউন ঘোষণা দিয়েছি। সেটা মানলে আমি মনে করি অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, সকল সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার মাধ্যমেই এই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, কোনো অনুষ্ঠান সমস্তই বন্ধ রাখতে হবে। শপিং মলগুলি অনলাইনে পণ্য সরবরাহ করতে পারবে, কিন্তু সরাসরি উপস্থিত থেকে সেখানে ভিড় বাড়াতে পারবে না। এ সময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান চলাকালে চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের তাণ্ডব ও বিএনপির সমর্থনের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের নারীসহ রিসোর্টে অবস্থান ও এ ঘটনাকে কেন্দ্র করে হেফাজত কর্মীদের ভাঙচুর করারও তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে। একটা রিসোর্টে ধরা পড়ে হেফাজতের জয়েন্ট ফিল্ডে, তাই হেফাজতের যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক। ইসলামের নামে এসব অপবিত্র কাজ ও জ্বালাও পোড়াওয়ে যারা সমর্থন যোগায় তাদের কোনো রাজনৈতিক আদর্শ নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জঙ্গির নাম, সন্ত্রাসের নাম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন 7,000-এর বেশি, মারা গেছেন আরও 53 জন।
কোভিড-19-এর ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই টিকার সংকটে পড়েছে বাংলাদেশ। আগামী 8 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হতে চললেও নেই টিকার পর্যাপ্ত মজুদ। এই অবস্থায় ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উন্নত অনেক দেশের আগেই গত 7 ফেব্রুয়ারি সারা দেশে গণহারে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। টিকা গ্রহণে মানুষের সাড়াও ছিল বেশ আশা জাগানিয়া। তবে হঠাৎ হোঁচট খেল মহামারী প্রতিরোধের অন্যতম এই কার্যক্রমে। গত 21শে জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহারের 20 লাখ ডোজ টিকা। এর 4 দিনের মাথায় পৌঁছায় সেরাম ইনস্টিটিউট থেকে কেনা 50 লাখ ডোজের প্রথম চালান। একই হারে 6 মাসে 3 কোটি ডোজ টিকা পাওয়ার কথা থাকলেও কেবল ফেব্রুয়ারিতে এসেছে 20 লাখ। এরপর আসেনি আর কোনো চালান। অবশ্য ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় উপহার দেওয়া হয় আরও 12 লাখ ডোজ। সম্প্রতি ভারত টিকা রফতানি সাময়িক বন্ধের ঘোষণা দেয় পরের চালান কবে আসবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশে মোট মজুদ 1 কোটি 2 লাখ টিকার মধ্যে শনিবার পর্যন্ত প্রয়োগ করা হয়েছে প্রায় 55 লাখ ডোজ, অথচ নিবন্ধন করেছেন প্রায় 70 লাখ মানুষ। এ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হচ্ছে প্রথম ডোজের টিকাদান, আর 8 এপ্রিল থেকে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। নীতি নির্ধারকরা অবশ্য আশাবাদী টিকার প্রাপ্যতার ভিত্তিতে শিগগিরই আবার শুরু হবে প্রথম ডোজের টিকাদান। 2-1 দিনের মধ্যেই প্রথম ডোজের টিকা দেওয়া আপাতত শেষ হবে, তারপরে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ডোজের টিকা চলমান থাকতে আমরা আরো টিকার সরবরাহ পাবো। সেই চালান পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রামে এবং শহরের কেন্দ্রগুলোতে টিকা বিতরণ করা হবে। খুব বেশি দেরি হবে না। প্রথম ধাপে কথা রয়েছে 60 লাখ মানুষের টিকা দেওয়ার। সেক্ষেত্রে মাত্র 42 লাখ টিকা হাতে থাকায় তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার বিষয়টি পড়েছে অনিশ্চয়তায়। ভারত কেন্দ্রিক প্রথম থেকে কূটনীতি, আমাদের যে বাণিজ্যিক যে চুক্তি, এই জানালাটা গলিয়ে আমরা যদি 15-20 লাখ টিকা নিয়ে আসতে পারি তাহলে আমাদের সেকেন্ড ডোজটা কমপ্লিট করা যায়। অবশ্য বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে টিকা পাওয়ার কথা থাকলেও তা কবে মিলবে সেটি এখনো অজানা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সামান্য কিছু হলেই ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে অচল হয়ে পড়ে সরকারি মেডিকেল। 3 মাসের ব্যবধানে আবারও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে রংপুর মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রতন সরকার। শুক্রবার রাতে শিশু ওয়ার্ডের এক রোগীর স্বজনদের দুর্ব্যবহারের ঘটনার বিচার চেয়ে শনিবার দুপুর থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল ছেড়ে গেলে চরম দুর্ভোগে পড়েন রোগীরা। মেডিকেলের পরিচালকের সঙ্গে দেখা করে রোববার দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন ইন্টার্ন নেতারা। কিন্তু হাসপাতালে ভর্তি শত শত রোগী ও তাদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার কেউ নেই। দেখা যাচ্ছে হয়তো ডাক্তার যেভাবে আর কি আগে কেয়ার করতো ওটা করতেছে না। ইন্টার্নের ডাক্তার থাকলে সুবিধা হইতো, মাঝে রোগী দেখাশোনা করতো, রোগী সেবা করতো, ভালো হতো। ডাক্তারের পিছনে করতেছে, ডাক্তার তো দেখেই না, আসেই না। এদিকে ইন্টার্ন চিকিৎসকরা জানান তারা ধর্মঘটে আছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরছেন না। মানবিকতার জন্য ডিউটি করবো, কিন্তু আমরা বারবার মার খাবো, এটা তো হতে পারে না। আমরা আমাদের দাবি দেওয়া দিছি, কিন্তু আসলে তাদের সন্তোষজনক কোনো বাস্তবায়ন না দেওয়ার কারণে আমরা হাটলাইনে গেছি। পরিচালকের দাবি, চিকিৎসা সেবায় ইন্টার্ন ধর্মঘটের প্রভাব পড়েনি, সমস্যা সমাধানে চেষ্টা চলছে। রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। আমাদের মিড লেভেলের যারা ডাক্তার আছেন তারা রোস্টারের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে নিচ্ছেন। নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে নাজুক অবস্থায় হাসপাতালটির চিকিৎসা সেবা, তার উপর ইন্টার্নদের এই ধর্মঘট মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 19টি ঔষধি গাছে ডিএনএ বারকোডিং করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আরও 1,500 উদ্ভিদের ডিএনএ বারকোডিংয়ের প্রস্তুতি নিচ্ছেন গবেষক দল। রক্ষা করা যাবে বিলুপ্ত হওয়া জাতগুলো, বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গ্রাম বাংলার অনেক মানুষ এখনও চিকিৎসার জন্য ভেষজ নানা উপকরণের ব্যবহার করেন। বিশেষ করে বাড়ির পাশে গজিয়ে ওঠা গুল্ম লতাপাতা দিয়ে তৈরি হয় চিকিৎসার এসব উপকরণ। উপকারী এসব উদ্ভিদের পরিচয় জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এক গবেষক দল শুরু করেন জিনোম সিকোয়েন্স উন্মোচনের পাশাপাশি ডিএনএ বারকোডিংয়ের কাজ। যদি আমরা ডিএনএ বারকোড দিয়ে স্ক্যান করি এবং ওই উদ্ভিদের স্যাম্পলটা আমাদের আগে থেকেই সিকোয়েন্স করে আমরা ডাটাবেজে জমা রাখি, তাহলে খুব সহজে স্ক্যান করলেই আমরা বলে দিতে পারবো যে এটা আসলেই ওই প্রজাতি কিনা। এখানে একটা অপার সম্ভাবনা রয়ে গেছে, যেখান থেকে আমরা বিভিন্ন রোগের জন্য একটা নিরাপদ ওষুধ আমরা এখান থেকে হয়তো নিয়ে আসতে পারবো।
মূলত চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিল অভয়ারণ্য, চন্দনাইশ, ধোপাচড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বান্দরবনের বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা হয় এসব উদ্ভিদ। এই গবেষণার মাধ্যমে বিলুপ্ত হতে যাওয়া জাতগুলোকে রক্ষা করা যাবে। আমরা প্রাথমিকভাবে আমাদের দেশের 19টি ভেষজ উদ্ভিদের 41টি বারকোডিং সম্পন্ন করেছি। গবেষকদের মতে বাংলাদেশে 5000-এর বেশি ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন বাংলার সময়। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। সকালে শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা জানান, এখনও তারা 40 থেকে 50 টাকা হাজিরাতে কাজ করে আসছেন। এতে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকা ছাড়ছেন নগরবাসী। লঞ্চ, বাস, ট্রেনে মানুষের ঢল। কাল থেকে বন্ধ গণপরিবহন। বাঁচতে হলে মানতে হবে নির্দেশনা, সংসদে প্রধানমন্ত্রী। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত 7000-এর বেশি, 53 জনের মৃত্যু। পর্যাপ্ত মজুদ নেই টিকার দ্বিতীয় ডোজের, আনার চেষ্টা চলছে, জানালো IEDCR। আর প্রশ্ন করবেন না ভাই, আনলিমিটেড সময় হাতে নাই, এখন দোয়া করবো, সকলে দোয়া করবো। সাংবাদিকদের প্রশ্ন এড়াতে তড়িঘড়ি করে দোয়া ধরলেন হেফাজতের একাংশের নেতারা। বললেন, মামুনুলের রিসর্ট কাণ্ড তার ব্যক্তিগত বিষয়। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।